আমি সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছি আজকের যুব আন্দোলন কর্তৃক উপস্থাপিত যে প্রত্যাশা, সে প্রত্যাশার পয়েন্টগুলোর দিকে। আমি যদি সংক্ষেপে একটু বলি, সেখানে 27টি পয়েন্ট যুক্ত করেছেন। এর মধ্যে আইন ও বিচার কেন্দ্রিক রয়েছে 5টি পয়েন্ট, যুবদের ভাবনা নিয়ে রয়েছে 2টি, শ্রমিকদের ব্যাপারে রয়েছে 3টি দফা, প্রবাসী 1টি, নারী 2টি, শিক্ষা ব্যবস্থা নিয়ে 1টি, সংস্কৃতি নিয়ে 3টি দফা রয়েছে, শিল্প 2, পরিবেশ 2, স্বাস্থ্যসেবা 2টি এবং অর্থ এবং বাণিজ্য নিয়ে 2টি দফা। আমি বিস্তারিতভাবে পড়ার চেষ্টা করেছি এবং প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি যে এবি যুব পার্টির যে চিন্তা, সেই চিন্তার সাথে আমি এই 27টি দফার কোনো চিন্তার পার্থক্য খুঁজে পাইনি। এই জন্যে প্রথমেই যুব আন্দোলনকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমরা কদিন আগে গত সপ্তাহে যুব অধিকার পরিষদের আরেকটি গোলটেবিল বৈঠকে আমরা একত্রিত হয়েছিলাম এবং সেখানে যুব অধিকার পরিষদের 7টি দফা উপস্থাপন করা হয়েছিল এবং আনন্দের সাথে বলবো যে যুব অধিকার পরিষদের সেই 7টি দফাও ছিল আমাদের চিন্তার এবং যুব আন্দোলনের চিন্তার, যুব পার্টির চিন্তার, সকল চিন্তার একটি জায়গায় আমরা দেখলাম যে কোনো পয়েন্টের সাথেই, কোন দফার সাথেই আমাদের মতবিরোধ নেই। আমি যখন এই হলরুমে প্রবেশ করেছিলাম, একজন আলোচকের খুব চমৎকার আলোচনা শুনছিলাম যে আমরা যুব সংগঠনগুলো যারা করি, যুব রাজনীতি যারা করি, তাদের দেশকে নিয়ে যে চিন্তার জায়গাটি, যে স্বপ্নের জায়গাটি, সেটি প্রায় কাছাকাছি। আমি বলবো যে প্রায় এই বিপ্লবের পরে, এই জুলাইয়ের বিপ্লবের পরে আমার কাছে মনে হচ্ছে যে এটি প্রায় 100 ভাগেরই মিল আমরা খুঁজে পাচ্ছি। যদি তাই হয়ে থাকে তাহলে একটি স্বাধীন এবং সার্বভৌম বাংলাদেশ গঠন করার জন্যে যুব সংগঠনগুলোর আজকে ঐক্যের কোনো বিকল্প নেই। আমরা দেখেছি যে এই জুলাই বিপ্লবের পরে এই সরকারকে অস্থির করার জন্য নানান ধরনের তৎপরতা চালানো হচ্ছে। ফেসবুকে আমরা দেখি অনেকে স্যাটায়ার করে লেখেন যে ছাত্রলীগ কখনো আসে আনসারের বেশে, কখনো আসে টোকায়ের বেশে, বিভিন্নভাবে। এটি হাসির খোরাক হতে পারে, কিন্তু এটি আমাদেরকে ভুলে গেলে চলবে না যে এরকম নানান ধরনের বেশ ধরে, নানান ধরনের সংসেজে এই বিপ্লবের যারা চক্রান্তকারী, এই বিপ্লবকে যারা নস্যাৎ করতে চায়, তারা বারবার ঘুরে ফিরে আসবে। কখনো প্রেস ক্লাবে সমবেত হবে, কখনো শাহবাগে আসবে, নানানভাবে আসবে। তাই আজকে যুবশক্তির ঐক্যের কোনো বিকল্প নেই। যুবশক্তি যদি, যুব সংগঠনগুলো যদি ঐক্যবদ্ধভাবে রাজপথে থাকে, তাহলেই এই সরকার স্থিতিশীলভাবে তাদের কাজগুলো করে যেতে পারে। এই সরকারকে কেন গুরুত্ব দিচ্ছি? কারণ এই সরকার হচ্ছে একটি আন্দোলনের ফসল। আমরা জানি না তারা কতটুকু সফল হবে এবং তাদের এই সফলতার প্রত্যাশা আমরা করতে পারি, কিন্তু যেহেতু আমরা এই সরকারের অংশীদার নই, তাই কোনো নিশ্চয়তা আমরা দিতে পারছি না। কিন্তু তারপর আমরা মনে করি এক স্বৈরাচার থেকে, 16 বছর থেকে, মাফিয়া গোষ্ঠী থেকে আমরা যে মুক্তি পেয়েছি, সেখান থেকে তাদেরকে আমরা কিছু সময় দিতে চাই। প্রিয় বন্ধুরা, এরপরে যে কথাটি বলতে চাই, এখানে প্রধান অতিথি রয়েছেন যিনি জাতীয় রাজনীতির নেতৃত্ব দিচ্ছেন। আমরা মনে করি আমাদের রাজনীতিবিদদের, জাতীয় পর্যায়ের রাজনীতিবিদ যারা রয়েছেন, মৌলিক কিছু প্রশ্নে তাদেরকে একমত হতে হবে। মৌলিক কিছু প্রশ্নে তারা ছাড় দেবেন না। মৌলিক কিছু প্রশ্নে তারা যদি ঐক্যবদ্ধ হন, তাহলে যে স্বাধীন নির্বাচন কমিশন কথা বলা হচ্ছে, যে সংবিধান পরিবর্তনের কথা হয়েছে, নাদিম মাহমুদ বলেছেন অত্যন্ত সুন্দরভাবে, সেই সংবিধান পরিবর্তনের যে কথাটি বলা হয়েছে এবং হাজার হাজার কোটি টাকা যারা আত্মসাৎ করেছে, সেই অর্থ উদ্ধারের যে প্রশ্নগুলো রয়েছে, অর্থাৎ দেশকে গত 16টি বছর যে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে, সেখান থেকে মুক্ত করার যেই মৌলিক যে প্রশ্নগুলো, সেই প্রশ্নের সাথে আমাদেরকে আগে একমত হতে হবে। এরপর আমাদের দৃষ্টিভঙ্গিগত যে বিষয়গুলো রয়েছে, সেগুলো হচ্ছে পরের আলোচনার বিষয়। কিন্তু আমরা যদি দৃষ্টিভঙ্গিগত মতপার্থক্যগুলোকে আগে নিয়ে আসি, তাহলে এই জাতি আবারও এক বড় ধরনের হতাশার মধ্যে পড়বে। তাই আসুন, আজকে যে ঐক্যের সুবাতাস আমরা দেখছি, আজকের এই গোলটেবিল বৈঠকে যে ঐক্যের আমি বলবো বসন্ত শুরু হয়েছে, সেই বসন্তকে আমরা ধারণ করি। আজকে যুবকদের প্রত্যাশা একটাই, শুধু যুবক নয়, বাংলাদেশের 18 কোটি মানুষের প্রত্যাশা একটাই, সেটি হচ্ছে স্বাধীনতার সপক্ষের যে শক্তি, স্বাধীনতার অর্জনের যেই শক্তি, যে রক্ত, শ্রম, ঘাম যে
বিলীন হয়েছে সেই অর্জন যাতে ম্লান না হয়ে যায়, আর তার জন্য প্রয়োজন হচ্ছে ঐক্যবদ্ধ শক্তি। সবাইকে শুভেচ্ছা। আসসালামু আলাইকুম।